আজকে জানতে চাই বাংলায় আমাদের মুখোমুখি মনোরঞ্জন ব্যাপারী, দলিত সাহিত্যকার হিসেবে যিনি ইতিমধ্যেই স্বনামখ্যাত। এবং মনোরঞ্জনবাবুর আরেকটি নতুন পরিচয়, মনোরঞ্জনবাবু এ রাজ্যের বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক। এই মুহূর্তে আমাদের মুখোমুখি দলিত সাহিত্যকার এবং এ রাজ্যের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জনবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাচ্ছি। মনোরঞ্জনবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার একটি ফেসবুক পোস্ট, ধন্যবাদ। সেই পোস্টে আপনি বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর কিছু চাপের কথা লিখেছেন। আপনি বলছেন যে আপনার ঠিক ভালো লাগছে না, মন খারাপ করছে। কেন এই ভালো না লাগা, এই চাপ, এই মন খারাপ কেন, যদি একটু ব্যাখ্যা করেন আমাদের কাছে। আপনারাই বললেন দলিত সাহিত্যিক, আপনারাই বললেন বিধায়ক। তো প্রথম পরিচয় আমার সাহিত্যিক। যারা লেখালেখির জগতের মানুষ, কবি, শিল্পী, তারা প্রচণ্ড সংবেদনশীল হয়। তো সেই পথের পথিক যখন আমি, সংবেদনশীলতা আমার মধ্যেও আছে। আমি যখন লেখালেখি করতাম, মানুষ তার দুঃখ বেদনার কথা আমাকে জানাতেন, আমি শুনতাম, সেগুলো আমার পুঁজি হতো, আমি লিখতাম, বই ছাপা হতো, রয়্যালটিও পেতাম। কিন্তু বিধায়ক হবার পরে এখন মানুষের প্রত্যাশা আমার উপরে বেড়ে গেছে। তারা শুধু নিজেদের দুঃখ বেদনার কথা জানিয়েই শান্ত হচ্ছেন না, ক্ষান্ত হচ্ছেন না। তাঁরা মনে করছেন যে আমি এত শক্তিমান যে আমি ইচ্ছা করলেই তার সেই সমস্যাটাকে সমাধান করে দিতে পারি। আমি মানুষ, আমার ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। চাইলেও আমি সব সমস্যার সমাধান করতে পারবো না। সমস্যার আকার আয়তন বিশাল, সেই তুলনায় একজন এমএলএ বা বিধায়কের ক্ষমতা খুবই কম হয়। বলাগড় বিশাল অঞ্চল, 50 মাইল লম্বা, 35 মাইল চওড়া, 2,60,000 ভোটার, এত মানুষের এত প্রত্যাশা। আমার বাড়ির সামনে, আমি একটা ঘর ভাড়া নিয়ে বলাগড়ে থাকি, সকাল 6টাতেই লোক এসে জমা হয়ে যায়, আর রাত্রি 12টা 12:30 পর্যন্ত সেই মানুষের আসা যাওয়া চলতেই থাকে। কত মানুষ, কেউ বলছে দাদা আমাকে একটা চাকরি জোগাড় করে দিন, বেকার আমি। কেউ বলছে আমার ঘরটা ভেঙে গেছে, ঘরটা মেরামত করে দিন, একটা নতুন ঘর বানিয়ে দিন। কেউ অসুস্থ, নিজে বা তার পরিবার পরিজনের কেউ, দাদা আমাকে ওই হাসপাতালটা একটু ভর্তি করে দিন, স্বাস্থ্যসাথীর কার্ডে আমার কুলোচ্ছে না। এত সমস্যা, আমাকে যুক্ত হতে হচ্ছে তার সঙ্গে। তার জন্য আমার মনটা একটু ব্যথিত হয়ে উঠছে। যদি আমি রাজনীতিতে না আসতাম, তাহলে এই যন্ত্রণা, এই দুঃখ বেদনা থেকে আমি দূরে থাকতাম। এই সবগুলো যখন আমার চোখের সামনে ভেসে উঠছে, তখন নিজেকে বড় অসহায় লাগছে, অক্ষম লাগছে। সেই জায়গা থেকে মনে হয় যে আমি রাজনীতিতে না এলে এই দুঃখ যন্ত্রণার কথা জানতেও পারতাম না এবং আমার এত কষ্ট হতো না। আপনার জীবনের অভিজ্ঞতায় যা যা আছে, আমি হলফ করে বলতে পারি মনোরঞ্জনবাবু, 20 বছর 25 বছরের রাজনৈতিক জীবন এমন নেতা কর্মীদের, দল নির্বিশেষে, অনেকের জীবনে নেই। সেই মনোরঞ্জন ব্যাপারী রাজনীতিতে না এলে এই দুঃখ কষ্টের সঙ্গে পরিচিত হতেন না, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। দুঃখ কষ্টের সঙ্গে পরিচিতি, নাকি সেই দুঃখ কষ্ট মেটানোর দায়িত্ব, কোনটা আপনাকে হাঁপিয়ে তুলছে? আমি তো সেটাই বললাম আপনাকে, যে আগে মানুষ তার দুঃখ কষ্টের কথা বলতেন, আমি শুনতাম এবং সেগুলো আমি লিপিবদ্ধ করতাম। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ শুধু তার দুঃখ বেদনার কথা বলেই শান্ত হচ্ছে না, সে চাইছে যে আমি তার সেই দুঃখ কষ্ট যন্ত্রণার কারণটা দূর করি। এই জায়গা থেকে আমি আমার যে শক্তি সামর্থ্য, সেটা এত ক্ষুদ্র, সেইটা বুঝে এবং জেনে তার ফলে আমার কষ্ট হচ্ছে যে এত কম ক্ষমতা কেন আমার। আমার যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে আমি সবার দুঃখ কষ্ট দূর করতে পারতাম, পারছি না, অথচ তারা ভাবছে আমি চাইলেই পারি। সেই জায়গা থেকেই আমার কষ্ট হচ্ছে। মনোরঞ্জনবাবু,
একটা সময় তো আপনি সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন, এখনও সেই বিশ্বাস রাখেন কিনা আমি জানি না, কিন্তু আপনি সংসদীয় রাজনীতিতে পা রেখেছেন, আপনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। এখানে আপনার কাছে আমার জানার, এই যে একটা সময় আপনার সশস্ত্র বিপ্লবে বিশ্বাস, রাষ্ট্র যেভাবে চলছে তার যে কাঠামো, সেইটাকে অবিশ্বাস, আজকের দিনে সংসদীয় জীবনে প্রবেশ করার পর, বিধায়ক হওয়ার পর আপনার কেমন লাগে? এখনও কি মনে হয় যে রাষ্ট্র ক্ষমতা বন্দুকের নল দিয়ে দখল করতে না পারলে আসলে সব মানুষের দুঃখ মেটানো যায় না? বিধায়ক হওয়ার পর কি ওই বিশ্বাস আরও বেড়েছে, নাকি মনে হচ্ছে না বিধায়ক হয়ে বা আজকের রাষ্ট্র ক্ষমতার এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েই কিছু পরিবর্তন করা সম্ভব? পুরনো দিনের কথা যেটা আপনি উল্লেখ করলেন, একটা পরীক্ষা নিরীক্ষায় চলেছিল, সেটা তো ব্যর্থ হয়েছে। সেই পরীক্ষা তো কোনো সুফল প্রসব করতে পারেনি। এবারে মানুষ এই যে সংসদীয় গণতন্ত্রের উপরে আস্থা রেখেছেন, এই বিশ্বাসটা মানুষের যতক্ষণ থাকবে তখন আমাদের সেই ব্যবস্থাতে অংশ নিয়ে মানুষের যতটুক আমরা তাদের সমস্যা সমাধান করতে পারি সেই চেষ্টাটা করা উচিত, এবং সেটাই করে থাকেন রাজনেতারা। আমিও সেই তার অংশ হয়েছি, অঙ্গ হয়েছি। হয়ে যেটা দেখতে পাচ্ছি, আবার সেই পুরনো কথাটাতেই ফিরব, যে আরও অনেক ক্ষমতার দরকার ছিল। কারণ একটা রাজ্য সরকারের একটি ছোট্ট এমএলএ আমি, রাজ্য সরকারের খুবই কম ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের হাতে বিশাল ক্ষমতা কুক্ষিগত হয়ে আছে। সেই ক্ষমতাটাকে সে কিছুতেই, যে বিকেন্দ্রীকরণ, আজকে দেখুন এই রাজ্যের প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সেটা কেন্দ্রীয় সরকার তার প্রাপ্য টাকা তাকে দিচ্ছে না। যদি এই টাকাটা রাজ্য সরকারের কাছে দিত, তার পাওনা টাকাটাই, তাহলে আরও আমাদের যে ফান্ডগুলো যে দিয়ে আমরা মানুষের উন্নয়ন করতে পারি, সেই ফান্ডে আরও অর্থ দেওয়া যেত এবং মানুষের অনেক বেশি উপকার উন্নয়ন করা যেত, করা যাচ্ছে না। মনোরঞ্জনবাবু, আপনি যে কথাগুলো বলছেন, 80-র দশকে 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এ রাজ্যে যারা শাসন করেছেন, বামপন্থীদের একটা অংশ বলতে পারি, তারা কিন্তু এই একই শব্দগুলো, একই কথাগুলো বলতেন। রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য বিপ্লবের প্রয়োজন, কিন্তু আমরা সংসদীয় গণতন্ত্রের পথে আছি মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য। আবার সেটা বলতে গিয়ে বলতেন, এই রিলিফটাও পুরোটা দিতে পারছি না, কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে, রাজ্যকে তার প্রাপ্য দিচ্ছে না বলে। কোথাও মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের একেবারে পিছিয়ে পড়া অন্তজ মানুষের রাজনীতিটা আসলে তাদের চাওয়া পাওয়ার জায়গা থেকে এতটুকু এগোয়নি, ওই 80-র দশকে 90-এর দশকেই পড়ে আছে? এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী, তিনি কিন্তু দক্ষিণপন্থী রাজনীতি করেন। তিনি কিন্তু সমাজতন্ত্র এনে দেবো, বিপ্লব করবো, এই কথা বলেননি। এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে মানুষকে যতটুকু রিলিফ দেওয়া যায়, উন্নয়ন করা যায়, উনি সেই নীতিতেই বিশ্বাসী, এবং সেটা উনি ওনার সাধ্যমতো 64টা ওনার পরিকল্পনা, স্বাস্থ্যসাথী, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, যত রকম 64টা উনি করেছেন। তার থেকে আগের চাইতে যে বামফ্রন্টের যে শাসনকাল আমরা দেখেছি, তার আগেও যে কংগ্রেসের যে শাসনকাল, আমাদের তো সেই 66-র দুর্ভিক্ষের কথা মনে আছে, লম্বা লঙ্গরখানার লাইন, এক হাতা ওই খিচুড়ি নেবার জন্যে, তো বামফ্রন্ট আমলও আমরা দেখেছি। তার থেকে আজকের সময় এই তৃণমূলের সরকারের শাসনকালে অনেকটা পরিবর্তন হয়েছে। আমি যে অঞ্চলে বাস করি, যে রাস্তা দিয়ে আপনাদের লোকজনেরা এলেন, এক হাঁটু কাদা হতো। এখন এই যে বিজলি আলোতে আমি বসে আছি, আলো ছিল না, জল আনতে আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে যেতে হতো। এগুলো আমাদের সমস্ত এই মাটি মানুষের সরকারের সময়ই হয়েছে। এই উন্নয়নের সঙ্গে আপনি যেমন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতেন, তার কি কোনো যোগ আছে? আমি বলতে চাইছি একদিন না একদিন। আমি বলছি আজকের মনোরঞ্জন ব্যাপারী
তার রাজনৈতিক বিশ্বাসকে কি বলবো, বামপন্থী না দক্ষিণপন্থী? ওই বামপন্থী দক্ষিণপন্থী প্রশ্নটা ছেড়ে আরেকটু আগিয়ে যাই। সেটা হচ্ছে, যে সমাজের স্বপ্ন আমি দেখি, আমি একা স্বপ্ন দেখলে তো কিছু হবে না। আমার স্বপ্নটাকে আমি তো হাজার লক্ষ মানুষের মধ্যে চালিয়ে দিতে পারিনি। আমার স্বপ্নকে তো মানুষ বর্জন করেছে। আমি যে সমাজের স্বপ্ন মানুষকে দেখাতে চেয়েছিলাম আমার কথায়, আমার লেখায়, মানুষ তো সেটা গ্রহণ করেনি। আর আজকের সময় এসে দাঁড়িয়ে দেখছি গ্রহণ তো করেইনি, উল্টো যাত্রা করেছে। সেই 500 বছর আগের পুরনো সমাজে ফিরে যেতে চাইছে, যে সময় দলিতদের গলায় থুতু ফেলার ভাণ্ড বেঁধে দেওয়া হতো, পিছনে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, স্কুলে যাওয়ার অধিকার ছিল না। তো তো আমরা চেষ্টা করেছিলাম যে একটা তুমুল ঢেউ আসুক, ঝড় আসুক, সমাজটা পরিবর্তিত হোক, একটা সামন্ততন্ত্র পুঁজিবাদ বিনাশ হোক, হয়ে একটা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হোক। কিন্তু মানুষ তো আমাদের ভাষাটা বুঝতে পারেনি, মানুষ তো সেই দিশায় আগাতে চায়নি। তাহলে আমি একা ওই স্বপ্ন বুকে লালন করে কি করব? এখন মানুষকে যতটুকু রিলিফ দেওয়া যায় সেটারই চেষ্টা করছি। তাহলে যদি না মনোরঞ্জন হয় ব্যাপারী তাহলে আজকে যেমন আছে তেমন তাহলে চলবে। মনোরঞ্জন ব্যাপারী সমাজতন্ত্রের সম্পর্কে আগামী নিয়ে- মানুষ ঠিক তাহলে করে মনোরঞ্জন যাবে ব্যাপারী তারা কেমন সমাজতন্ত্র নিয়ে সমাজে আর স্বপ্ন বসবাস দেখেন না। করতে চায়। আমি আমার আজকের রাজনৈতিক যে অবস্থান, এত প্রশ্ন উঠছে সেই অবস্থানজনিত কারণে। আমার এই রাজনীতিতে আসার পিছনের যে কারণটা আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে, আমি তো লেখালেখি জগতের লোক, আমি লিখছিলাম। আমার লেখার কারণে কিছু শিবির থেকে নানা রকম হুমকি ধমকি আসছিল। একটি শিবির থেকে তো গৌরী লঙ্কেশের ভাই বানিয়ে দেওয়া হবে এমনও বলা হয়েছিল। সেই সময় চারদিকে একটা হাওয়া এমন উঠেছিল যে বঙ্গে বিজেপি শাসন ক্ষমতায় এসেই যাচ্ছে, এবং কিছু লোক হুঙ্কার দিচ্ছিল যে শাসন ক্ষমতায় বিজেপি আসার পরে আমাদের অবস্থা খুবই খারাপ করে দেবে, আমার আশপাশেরও বহুজন। তো তখন আমার মনে হয়েছিল যে বিজেপি শাসন ক্ষমতায় এলে বঙ্গে আমাদের জীবন তো অতিষ্ঠ করে দেবে, প্রাণে বাঁচব কি না তার কোনো নিশ্চয়তা নেই। আমার ঘরটা, এই যে যেখানে শুটিং হচ্ছে, এই ঘর ভাগাভাগি হয়ে গেছিলো, দোতলা কে নেবে, একতলা কে নেবে। তো তখন মনে হলো যে আমাদের তো সব হারাতে হবে বিজেপি এসে গেলে, তাহলে শেষ কামড়টা দিই, একটা লড়াই লড়ি বিজেপিকে ঠেকাবার জন্যে। এই সাম্প্রদায়িক শক্তি, এই বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে সর্বশক্তি নিয়ে একটু ঝাঁপিয়ে পড়ি। যখনই আমার কাছে সেই আহ্বানটা আসে আমি আর পিছন ফিরে তাকাইনি। একটি চাকরি করতাম, সেটি ত্যাগ করতে হয়। দলিত সাহিত্য একাডেমির সভাপতি ছিলাম, সেটিও ত্যাগ করতে হয়। কারণ আমি জানতাম এটা যে বিজেপি এলে এগুলো আমার কিছুই থাকবে না, তাই আগেই আমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে আমি এই রাজনীতিতে অংশ নিই। এখন সমাজতন্ত্র, বিপ্লব, সেইটা বড় কথা ছিল না। বড় কথা ছিল বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার সমাজ জীবনকে যারা ধ্বংস করতে চায় সেই বিজেপিকে, সেই সাম্প্রদায়িক শক্তিকে যে করে হোক প্রতিহত করো। সেটার জন্যে আমি এই রাজনীতিতে অংশ নিয়েছি। এই যে আপনি যুক্তিটা দিচ্ছেন মনোরঞ্জন বাবু, এটা 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 একটা বাইনারি লজিক নয় যে সমস্ত দলিত কি পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে রয়েছে? বিপ্লব এই শব্দের মধ্যে আর ঢুকতে চাচ্ছি না। আপনি যেখানে বলছিলেন মনোরঞ্জন বাবু যে মানুষ আমাদের স্বপ্নকে বর্জন করেছে। আচ্ছা, গ্যালিলিওর সময় তো মানুষ গ্যালিলিওর যে, আমি স্বপ্ন বলবো না, গ্যালিলিওর যে বিজ্ঞান, যে সত্য, তাকে বর্জন করেছিলেন। কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন তার শাস্তি ঘোষণা হচ্ছে আজীবন কারাদণ্ডের, তখনও গ্যালিলিও মাটিতে পা ঠুকে একটি বাক্য উচ্চারণ করেছিলেন, তাহলেও পৃথিবী সূর্যের চারিদিকেই ঘুরবে। আমি বলছি, মনোরঞ্জন ব্যাপারীর মতো মানুষের জীবনে কনভিকশন কি এত উইক, এত দুর্বল তার বিশ্বাস, যে মানুষ কোন একটা সময় সেটা বর্জন করেছেন বলে তিনি বামপন্থা থেকে দক্ষিণপন্থায় চলে যাবেন? বামপন্থা থেকে দক্ষিণপন্থা
আমাদের ব্রাত্য বসু অধ্যাপক বামপন্থী, তিনি বলেছেন আজকের সময় মমতা ব্যানার্জি হচ্ছে প্রকৃত বামপন্থী। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও এক সময় বামপন্থী যুবনেতা, তিনিও মমতা ব্যানার্জিকেই বামপন্থী বলছেন। বামপন্থা একটা শব্দ নয়, কিছু কাজ। গ্যালিলিওর সময় যে কি হয়েছিল, আজকের সময় এই উদাহরণ টেনে আমার ভূমিকাকে বিচার বিশ্লেষণ করতে গেলে সেটা বড় ভুল হবে। আজকে বিজেপিকে ঠেকানো আমাদের কাছে জরুরি প্রয়োজন ছিল। বিজেপি যদি বাংলায় এসে যেত, আপনি আর আমার ইন্টারভিউ নেবার মতো সুযোগ পেতেন না, আমিও আপনাদের এই ক্যামেরার সামনে বসার সুযোগ পেতাম না। বহু মানুষ, হাজার হাজার মানুষ প্রাণ হারাতেন, পঙ্গু বিকলাঙ্গ হতেন, বহু নারী ধর্ষিত হতো। ওদের যে রাজনীতি, সেই রাজনীতি যদি বাংলাতে একবার শেকড় বসাতে পারত, তাকে ঠেকানো আমাদের কাছে প্রথম জরুরি ছিল। মনোরঞ্জন বাবু, আপনার কথার মধ্যে একটা অদ্ভুত বাইনারি লজিক পাচ্ছি না। আপনি বললেন দলিতদের কথা, বিজেপি এলে তারা সংকটে পড়তে পারতেন, আপনার বিশ্বাস আপনি তাই জন্য, এবং সমাজের সব অংশের মানুষ তাদের জীবন বিপন্ন হতো। আচ্ছা, এই যে রাজ্যে এখন এত বিপুল রাজনৈতিক হিংসা চলছে, সেখানে তো মানুষের জীবন বিপন্ন হচ্ছে। বিজেপির টিকিট নিয়ে এক হতদরিদ্র দলিত রমণী, তিনিও তো নির্বাচিত হয়েছেন বিধানসভায়। কি বলা যায় জোর দিয়ে যে সমস্ত দলিতরা পশ্চিমবঙ্গে আপনাদের চোখে পড়ছে না? এটা কি জোর দিয়ে বলা যায় মনোরঞ্জন বাবু যে উত্তরপ্রদেশের দিকে তাকালে? না না, আমি তাকাবো উত্তরপ্রদেশের দিকে, অন্যান্য রাজ্যগুলো আমি উত্তরপ্রদেশের দিকে তাকাবো, নিশ্চিতভাবে তাকাবো, কিন্তু আমার একটা নির্দিষ্ট উত্তরপ্রদেশের দিকে তাকালে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলোর দিকে তাকালে দলিতদের জীবনে কি ঘটছে তা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলাতেও ঠিক সেই জিনিসটাই হতো। আর আপনারা যে বাংলার হিংসার গল্প বলছেন, এ তো বানানো গল্প। যে ছোটোখাটো একটু আধটু হয়েছে এই নির্বাচনের আগে বা নির্বাচনের দু একদিন পরে, খুবই কম। যদি হিসেব করে দেখা যায়, তাহলে পরে বাংলাতে এখনও তেমন কোনো ভয়াবহ কিছু হয়নি যা নিয়ে বিজেপি গলাবাজি করছে আর রাজ্যপাল গলাবাজি করছে। ছোটোখাটো দুই একটা ঝগড়া লড়াই প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর হয়। এত বড় যখন বিজেপিরা এত উস্কানি দিয়েছে, মাটির তলে পুঁতে দেব, 6 ইঞ্চি ছোট করে দেব, বুকে গুলি করব, শীতলকুচিতে 4 জন কেন মরল, 8 জন কেন মরল না, সেই উস্কানির প্রতিফলন, সেই উস্কানির পরিবর্তে ক্রিয়ার প্রতিক্রিয়ায় কিছু কিছু তো ঘটনা ছোটখাটো হবেই। মনোরঞ্জন বাবু, ক্রিয়া প্রতিক্রিয়ার কাটবে বলে দাগুলো নিয়ে মনোরঞ্জন বাবু ক্রিয়া প্রতিক্রিয়ার যুক্তি মিছিল করতে হুঙ্কার দিত। ক্রিয়া প্রতিক্রিয়ার যুক্তি মনোরঞ্জন বাবু একটা সভ্য গণতন্ত্রে চলে। আপনি একবার গ্যালিলিও বলছেন, তা আর একবার নিউটন তো শোনেন। ক্রিয়াপতি সভ্যতে চলে না, কিন্তু উস্কানিটা যদি না দেয়া হতো তাহলে পরে খুব কিছুই হয়নি, সামান্য কিছু। বাংলা জোড়া কি এমন হয়েছে? কিছু হয়নি, সামান্য 2-1টা ঘটনা হয়তো ঘটেছে। সেইটাকে বাড়িয়ে চাড়িয়ে এত কিছু করে বলা হচ্ছে, যার মধ্যে সত্য বড় কম আছে। মনোরঞ্জন বাবু, সামান্য বলা, ছোট বলা, এটা কি তৃণমূল কংগ্রেসে এলে বলতে শিখতে হয়? 60 বছরের বৃদ্ধা নাতির সামনে ধর্ষিতা হচ্ছেন, 17 বছরের স্কুল ছাত্রী বাড়ি ফেরার সময় বন্ধুর সামনে ধর্ষিতা হচ্ছে, শুধুমাত্র এই অপরাধে তাদের পরিবারে কেউ বিজেপি করে। আপনারা এই একটা দুটো ঘটনাকে তুলে গোটা বাংলায় অশান্তি হচ্ছে প্রমাণ করতে উদ্গ্রীব। আপনারা হাতরসগুলো তো বলছেন না একটু। আপনারা যে দলিতদের উপরে উত্তরপ্রদেশে কি অত্যাচার, জলের বালতি ছুলে তারে মারা হচ্ছে, জুতো পায়ে দিলে মারা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, কই সেটা নিয়ে বলছেন না তো। এখানে একটা ছোটোখাটো ঘটনাকে তুলে এত হইচই করছেন। আপনারা শুধু বাংলার ছোটোখাটো, যেহেতু এটা বাংলা, যেহেতু একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন, তাই আপনারা বাংলার
ভারতটাকেই টার্গেট করছেন, কিন্তু অন্য বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোর কথা কিছু বলছেন না। এইটা হচ্ছে মুশকিল। মনোরঞ্জন বাবু, আমরা বাংলায় বসে কথা বলছি, আমার গোটা দেশ নিয়ে আলোচনা করতে বিন্দুমাত্র সমস্যা নেই, কিন্তু আপনি বললেন যে বাংলায় ব্যাপারটা অনেক বড় ছিল, ভয়টা অনেক বড় ছিল, আপনি বাংলাকে আলোচনার একেবারে সামনের সারিতে আনলেন, আমি তাই বাংলা নিয়ে কথা বলতে শুরু করলাম। আচ্ছা আচ্ছা মনোরঞ্জন বাবু, এটা কি একটা বাইনারি লজিক না? বাংলার সব বাংলা এই জন্য ভয় ছিল, আমি শেষ করি কারণ শুনে নিন আমার কথাটাও শুনে নিন, আমার কথাটাও শুনে নিন, আগে আমার কথাটা শুনে নিন। বাংলাকে এই গৌবলয় আর বিশেষ করে বিজেপিরা সব থেকে বেশি ভয় পায়, কারণ বাঙালি যদি হাতে কলম তুলে নেয় তাহলে নোবেল পায়, আর হাতে যদি বন্দুক তুলে নেয় ইংরেজের মতো অত বড় ভয়াবহ শক্তিরও বুকে কাঁপন ধরিয়ে দেয়। বাংলাকে যদি ধ্বংস না করতে পারে, বাংলাকে যদি কবজা না করতে পারে, তাহলে ভারতবর্ষকে ওরা বিজয় অসম্ভব হয়ে যাবে ওদের কাছে। আজকে বাংলা তো দেখিয়ে দিল যে বাংলা কি পারে, ওদের বিজয় রথে সেখানে থমকে গেল। আর এই বাংলা যা আজকে দেখালো, কালকে সারা ভারত দেখাবে। এবার এই বাঙালি যাত্রা করবে দিল্লির দিকে, বাঙালি প্রধানমন্ত্রী লালকেল্লার থেকে ভাষণ দেবে আগামী দিনে। বাংলাকেই ওরা টার্গেট করছে। মনোরঞ্জন বাবু, এই লজিকটা একেবারে বাইনারি না? বাংলার কোনো দলিত, কোনো আদিবাসী বিজেপির সঙ্গে নেই, জঙ্গলমহলে বিজেপির এত ভোট। যে এইটাও খারাপ লাগছে, এটাও সব থেকে খারাপ লাগছে যে আপনাদের মতো কিছু বাঙালি বাংলায় বাস করে বাংলার যারা ভাষা সাহিত্য সংস্কৃতি ধ্বংস করতে চায় তাদের পক্ষে আপনারা কথা বলছেন। এটাও একটা ভীষণ লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার, আক্ষেপের ব্যাপার। আচ্ছা মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, তসলিমা নাসরিন কোন ভাষায় লিখতেন? মনোরঞ্জন ব্যাপারী ইতিবৃত্তে চণ্ডাল জীবনের লেখক। মনোরঞ্জন ব্যাপারী সারা জীবন দলিত অধিকারের কথা বলেছেন, দলিত সাহিত্য রচনা করেছেন, দলিত সাহিত্যকার হিসেবে তার পরিচিতি। সেই মনোরঞ্জন ব্যাপারী আজকে বাংলার রাজনৈতিক হিংসার কথা শুনতে নারাজ। বাংলার রাজনৈতিক হিংসা তার কাছে ছোট ঘটনা। বাংলায় প্রতিহিংসামূলক ধর্ষণের অভিযোগ তার কাছে ছোট অভিযোগ। সেই মনোরঞ্জন ব্যাপারী আজ বিরুদ্ধ মতের, বিরুদ্ধ পথের প্রশ্ন শুনতেও নারাজ। জানতে চায় বাংলা, মনোরঞ্জন বাবু আপনার কাছে জানতে চায় বাংলা, কি ঘটল মনোরঞ্জন ব্যাপারীর জীবনে? দলিত সাহিত্যকার, বুদ্ধিজীবী মনোরঞ্জন ব্যাপারী এমন অন্ধ হয়ে গেলেন? প্রশ্ন থাকলো। জানতে চায় বাংলা যেখানে শেষ করছি। নমস্কার।